নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে আমার কথা শোনানোর জন্য আমি এই ভিডিও করিনি। আজকে যার কথা শোনাবো তিনি হলেন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে এবিপি আনন্দের বিতর্ক সভায় তিনি একটি বিষয়ের উপর বলেছিলেন, যেখানে বিজেপি নেতা অর্জুন সিং এবং শঙ্কর ঘোষ হাজির ছিলেন এবং আরো অন্যান্য বক্তারাও ছিলেন অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের। তো সেখানে কার্যত হচ্ছে অর্জুন সিং এবং শঙ্কর ঘোষকে উনি ধুইয়ে দিয়েছিলেন, কারণ তিনি বলার চেষ্টা করেছিলেন যে বা বলেছেন যে আরএসএস কিভাবে এই রাজ্যতে হচ্ছে ক্ষমতায় আসার জন্য কিভাবে কোমর বেঁধে নেমেছে, কারণ আরএসএস বুঝতে পেরেছে যে বিজেপিকে দিয়ে এ রাজ্যে কিছু হবে না, তাই তারা কোমর বেঁধে নেমেছেন। এবং সেটা বলতে গিয়ে তিনি পরিষ্কার করেই বলেছেন যে আরএসএস হিন্দুদের মধ্যে বিভাজনের রাজনীতি করে এবং শুধু তাই নয়, ব্রাহ্মণদের মধ্যে বিভাজনের রাজনীতি করেন। এবং আরএসএস এর সঙ্গে জার্মানির ফ্যাসিস্ট হিটলারের মতাদর্শগতভাবে কি মিল, সেটা তিনি হচ্ছে গোলওয়ালকরের লেখা বই থেকে তথ্য দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন এবং যুক্তি নির্ভর এবং তথ্যনিষ্ঠ সেই বক্তব্য। তো সেই বক্তব্য শোনার জন্যই আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, কারণ আমি এর আগেও গত মাসে একটি ভিডিও করেছিলাম এই অনির্বাণের বক্তব্য নিয়ে, আপনাদের ভালো লেগেছিল। এবং হচ্ছে সেখানেও তিনি সেই বিতর্ক সভায়, এবিপি আনন্দের বিতর্ক সভায় তথাগত রায়, বিজেপি নেতা এবং রাহুল সিনহা তাদেরকে একেবারে কার্যত ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিলেন। তো অনির্বাণ এই বিতর্ক সভায়, এবিপি আনন্দের বিতর্ক সভায় গত সপ্তাহে কি বলেছেন আপনারা শুনুন, আপনাদের ভালো লাগবে। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই যে বক্তব্য, অনির্বাণের বক্তব্যের এই ভিডিও আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনারা পুরো বক্তব্যটা শুনবেন, এটাই আমার অনুরোধ। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুনুন অনির্বাণ সেই বিতর্ক সভায় কি বলেছিলেন। হাউসের দিকে বেশ ভালো করে তাকিয়ে দেখলাম, একটাও অরিজিনাল বিজেপি নেই, একটাও নেই। যদিও বিতর্কটা বিজেপি, তৃণমূল ইত্যাদি নিয়ে, কিন্তু হাউসে মোটামুটি অরিজিনাল বিজেপি কেউ নেই। এবং তার রিফ্লেকশনটাও অর্জুনবাবুর কথায় পেলাম। তিনি খুব খেদের সঙ্গে জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্দেশ দিয়েছিলেন, অতএব তিনি বিধানসভায় ভাঙচুর করেছিলেন। আমার খুব ভালো লাগলো। যে বছরে এই ঘটনা ঘটে, সম্ভবত অর্জুনবাবুর তখন 4-5 বছর বয়স পেরোয়নি, অতএব মায়ের মতো তিনি বলেছেন যে বাবু ওটা কর, উনি করেছেন। আমার জানা নেই 18 বছর পেরিয়ে যাওয়ার পর যদি এরকম কেউ বলেন যে অর্জুন তুই একটু কুয়োয় ঝাঁপ দে বাবা, উনি ঝাঁপ দেবেন কি না। এখনও হয়তো 18 বছর ওনার পেরোয়নি। আমি জানি না কার নির্দেশে উনি একবার তৃণমূল, একবার বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি ইত্যাদি করেছেন। সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। উনি বাকি যা কথাগুলি বললেন, আমার মনে হয় প্রথম কথাটির মতোই কেউ ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছে তাই উনি বলেছেন। উনি তো নিজে থেকে কিছু করেন টরেন না, ওনার নিজের মন বা যুক্তিবোধ বলে কিছু নেই। কেউ একজন বলে দেন, উনি করেন। যেমন বিজেপি ছাড়ার সময় বলেছিলেন জুট ফ্যাক্টরি, জুট মিল, জুট ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ, তাই আমি বিজেপি ছেড়ে দিচ্ছি, বিজেপি তো কিছু করছে না। আবার যখন টিকিট পেলেন না, আবার ফেরত চলে গেলেন, তখন জুট ইন্ডাস্ট্রির অবস্থা খুব ভালো হয়ে গেছিলো। এটা কার ইনস্ট্রাকশনে করেছিলেন আমার জানা নেই, নিশ্চয়ই উনি নিজে থেকে করেননি, উনি এরকম করেন ঠরেন না, উনি খুব ভালো মানুষ। কিন্তু প্রশ্নটা এইখানে অর্জুনবাবু কি বলেছেন বা তিনি কোন দলে এখন আছেন, কালকে কোথায় থাকবেন, বা এমনকি শঙ্করদাও হাতে চে গুয়েভারের ট্যাটু নিয়ে এখন কোন দলে আছেন বা কালকে অন্য কোথাও থাকবেন কিনা, সেইটা আসলে আলোচনার বিষয়বস্তু নয়। বিজেপির সাংগঠনিক জোর যা আজকের দিনে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের অনেকে বলছেন যে তারা 250 পাবেন, এবং সাধারণ মানুষের মধ্যে যা প্রতিক্রিয়া তাতে সেটা বোধহয় খুব অসম্ভব নাও হতে পারে। সেটা এক্স্যাক্টলি 250 না হোক, তার আশেপাশে কিছু হওয়াটা অসম্ভব কিছু নয়। এবং বিজেপি যে 30টি আসন পেরোবে না 2026 এরকম কথা আমি নিজে অনেকবার বলেছি। সেটা শুধুমাত্র বলার জন্য বলা নয়, সেটা তাদের সাংগঠনিক জোর যে অবস্থায় রয়েছে সেটার মোটামুটি যেটুকু আন্দাজ তার ভিত্তিতেই বলা। কিন্তু প্রশ্নটা আসলে তারা 2026-এ কটা আসন পাবেন, তৃণমূল থেকে আবারও কতজনকে তারা নেবেন, সিপিএম থেকে কতজনকে নেবেন, তাদের কতজন আবার ছেড়ে চলে আসবেন, এখন তাদের যা বিধায়ক সংখ্যা তাদের মধ্যে আদৌ কতজন থাকবেন, শুভেন্দু অধিকারী নিজেই থাকবেন কি না, এইগুলি না খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আরএসএস তারা কোমর বেঁধে মাঠে নেমেছে। বিজেপির নিজস্ব সাংগঠনিক শক্তি দিয়ে যে বাংলার বিধানসভা বা এমনকি লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও সেই অর্থে ক্ষমতা দখল সম্ভব নয়, সেইটা আরএসএস বুঝতে পেরেছে। বিজেপির ওপর তাদের ভরসা খুব বেশি নেই, অতএব তারা নিজেরাই মাঠে নেমে পড়েছে। এইটা আমার কাছে অত্যন্ত চিন্তার বিষয়, অত্যন্ত দুশ্চিন্তার বিষয়, আশঙ্কার বিষয়। কেন বলছি? দেখুন, আরএসএস এমন একটি অর্গানাইজেশন, এমন একটি সংগঠন যেটা নিয়ে খুব বেশি আলোচনা
পাবলিক স্ফিয়ারে খুব একটা হতো না, ইদানিং সামান্য হচ্ছে, সেটা ভালো। শুভেন্দু অধিকারী, যদিও তিনি আরএসএস থেকে যাওয়া বিজেপি নেতা নন, বিজেপির খুব পুরনো নেতাও নন, তিনি যে কথাগুলি ইদানিং বলছেন, এই যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবো বা ঔরঙ্গজেবের চামড়া গুটিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলি ওনার মাথায় হঠাৎ ওয়ান ফাইন মর্নিং এলো, যেগুলো আমাকে বলতে হবে, তাহলে মিডিয়া আমাকে কভার করবে। ব্যাপারটা কিন্তু আদৌ এটা নয়, কারণ তিনি বিরোধী দলনেতা, তাকে সংবাদ মাধ্যম এমনিই কভার করে, তার আলাদা করে খুব উস্কানিমূলক বক্তব্য রাখার যে প্রয়োজন পড়েছিল তেমন কিন্তু নয়। অতএব এটা একটা লার্জার গেম প্ল্যানের অংশ আরএসএসের, বাংলাকে দখল করা। সরাসরি বলছি, দেখুন, ভারত রাষ্ট্র একটি বৃহৎ রাষ্ট্র এবং তার আয়তনের নিরিখে, সংখ্যার নিরিখে, রাজনৈতিক গুরুত্বের নিরিখে এটা ইউরোপের থেকে খুব কম কিছু নয়। গোটা ইউরোপে যতগুলি দেশ বা রাষ্ট্র আছে, আমাদের ভারত রাষ্ট্রেও এটি একটি রাষ্ট্র, এখানে যতগুলি রাজ্য আছে তারা ইন্ডিভিজুয়ালি তাদের যা জনসংখ্যা, তাদের যা রাজনৈতিক গুরুত্ব বা ওজন, সেটা ইউরোপের থেকেও কিছু কম কিছু নয়। এবার ইউরোপের রেফারেন্স আমি কেন টানলাম? দেখুন, 1920-র দশকে জার্মানিতে একজন রাজনৈতিক নেতার উত্থান হয়েছিল যার নাম অ্যাডলফ হিটলার। আমি বহু আলোচনায় অ্যাডলফ হিটলারের রেফারেন্সটা এই কারণে টানি, কারণ এই অ্যাডলফ হিটলার যে সময় তার নাৎসি রাজনীতি বা নাৎসি দর্শনের প্রচার করছেন জার্মানি জুড়ে, তিনি যখন ক্রমশ জনপ্রিয় হচ্ছেন, তিনি যখন রাজনৈতিক ক্ষমতা পাচ্ছেন এবং একের পর এক ইউরোপের রাষ্ট্র বা দেশগুলিকে দখল করার পরিকল্পনা করছেন, তার আগে তিনি একটি কাজ করেছিলেন যে জার্মানিতে বিশুদ্ধ জাতি, সুপিরিয়ার রেস, এই গোছের একটি ধারণার তিনি প্রথম প্রচলন করা শুরু করেন, যে জার্মানরা হচ্ছে সুপিরিয়ার রেস এবং বাকি যারা রয়েছে তারা ইনফিরিয়ার। হয় তাদেরকে কোনোভাবে জার্মান বানাতে হবে, তাদের রক্তের মধ্যে কোনো রকমভাবে জার্মান রক্ত ঢোকাতে হবে, আর না হলে তাদের মুছে ফেলতে হবে গণহত্যার মাধ্যমে। হলোকস্টের কথা আপনারা সবাই জানেন, 1933 সাল থেকে শুরু করে লক্ষ লক্ষ ইহুদিকে যেভাবে তারা খুন করেছিল, গণহত্যা করেছিল, তা আজ ইতিহাসের পাতায় রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি হঠাৎ করে ইহুদিদের গণহত্যার কথা কেন তুললাম? কারণ যে সময় হিটলার জার্মানিতে তার শক্তি বাড়াচ্ছেন, একই সময় ভারতবর্ষে অতটা শক্তিশালী না হলেও আরএসএস তার ডানা কিন্তু একটু একটু করে ছড়ানো শুরু করছে। এবং আরএসএস যাকে গুরুজি বলে, সেই গোলওয়ালকারের একের পর এক বই আছে, তার বাঞ্চ অফ থটস বলে একটি বই আছে, সেটি আপনারা যদি কেউ পড়ে থাকেন দেখবেন। সেখানে ভারতবর্ষের যে কাস্ট সিস্টেম, যে জাতের যে ব্যবস্থা, যে জাতিভেদ প্রথা, সেটার সম্বন্ধে তিনি খুব ভালো ভালো কথা বলছেন। কাস্ট সিস্টেম থাকা উচিত ইত্যাদি, কেন থাকা উচিত এক্সপ্লেনেশন দিচ্ছে, এটা একরকম। মজাটা হচ্ছে, অর্গানাইজার বলে একটি তাদের আরএসএসের পত্রিকা আছে, পরবর্তীকালে এটা সালটা হচ্ছে 1961, 2রা জানুয়ারিতে, এটা লিখছেন, এই গোলওয়ালকার লিখছেন যে নাম্বুদিরি ব্রাহ্মণ, অর্থাৎ নর্থ থেকে আসা ব্রাহ্মণ, এটা কেরালার পার্সপেক্টিভে লিখছেন, যে কোনো মহিলা, যে কোনো কাস্টের যে কোনো মহিলার উচিত যে তার প্রথম সন্তান, মানে বিবাহিতা মহিলার প্রথম সন্তান এই ব্রাহ্মণের দ্বারা হবে আর কি, মানে বুঝতেই পারছেন কি বলছি, মানে তার পিতৃত্ব হবে এই নাম্বুদিরি ব্রাহ্মণের। কেন না, তিনি মনে করেন যে এই ব্রাহ্মণরা হলো আসলে সুপিরিয়ার রেস, ভারত জুড়ে এই সুপিরিয়ার রেস এবং বাকি যারা তার ইনফিরিয়ার রেস, এইটা টলারেট করা যাবে না। এবং এই যে টলারেট করা যাবে না, ততএব সলিউশনটা কি? সলিউশন হিসেবে তিনি, তার একটি বই রয়েছে, উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড, এটা উনি 1939 সালে লিখেছেন। গোলওয়ালকারের এমনি লেখাগুলো একটু ছড়ানো ছিটানো টাইপের, খুব কনসাইজভাবে লেখা নয়, যার ফলে টাইম লাইনটা অনেক সময় ঘেঁটে যায়। 1939 সালের এই বইতে তিনি সরাসরি এই নাৎসি জার্মানিতে যেভাবে জুদের গণহত্যা করা হচ্ছে তার সপক্ষে দাঁড়িয়ে যুক্তি সাজাচ্ছেন এবং বলছেন যে একই মডেল এই ভারতবর্ষে, ভারতবর্ষ বলছেন না, উনি বলছেন হিন্দুস্তানে হতে হবে, কারণ আমাদের এখানেও এরকম একটি সুপিরিয়ার রেস আছে, এরকম একটি জাতি রয়েছে যারা বাকিদের থেকে অনেক উন্নত, এবং বাকি যারা, তাদের সঙ্গে একটা ক্রস ব্রিডিং ইত্যাদি করা যায় কিনা, যদি না করা যায় তাহলে তাদেরকেও কোনো না কোনোভাবে মুছে ফেলতে হবে। এবং তিনি উদাহরণ দিচ্ছেন জার্মানির, এই হলোকস্টের তিনি উদাহরণ দিচ্ছেন। এবার এখানে মনে হতে পারে, ধরুন যারা আপনারা এখানে যদি কেউ থাকেন বা যারা শুনছেন, যারা হিন্দু ধর্মের, তাদের মনে হতে পারে যে ভাই ঠিক আছে, ওই মোল্লাগুলোকে মারবে, আমার কি? হ্যাঁ, তাদের মনে হতে পারে যে ভাই আমি তো হিন্দু, এর আমার হয়ে কথা বলছে, মুসলমানদের মারবে, খ্রিস্টানদের মারবে, বাকিদের মারবে, আমার তো বই গেছে। এইখানেই সমস্যা। এই কারণেই বললাম, এই যখন তিনি সুপিরিয়ার রেসের কথা বলছেন, তিনি গোটা হিন্দু ধর্মের যত মানুষ, যেটাকে একটু আগে অর্জুনবাবু সনাতন ইত্যাদি বলছিলেন, তিনি তাদের কথা বলছেন না, তিনি স্পেসিফিকভাবে একটি নির্দিষ্ট এলাকার ব্রাহ্মণদের কথা বলছেন এবং মনে করছেন, ধরুন আমার পদবী বন্দ্যোপাধ্যায়, আমি হিসাব মতো ব্রাহ্মণ, কিন্তু আমি ওই সুপিরিয়ার রেসের অংশ নই।
কারণ আরএসএস বা তাদের গুরুজি গোলওয়ালকার তিনি মনে করেন একটি নির্দিষ্ট এলাকার যারা ব্রাহ্মণ তারাই হলো সুপিরিয়র রেস, এবং তাদের মতো করে বাকি ভারতবর্ষ বা বাকি হিন্দুস্তানটাকে, তিনি হিন্দুস্তান বলছেন, সেইটাকে থাকতে হবে। বাকি যারা মানুষজন রয়েছে, সে আপনি মুসলমান হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, হিন্দু ধর্মের অন্যান্য কাস্টের হতে পারেন, এমনকি অন্য এলাকার ব্রাহ্মণও হতে পারেন, আপনার অধিকার এই ভারতবর্ষে নেই। এইটাই আরএসএস এর মূল রাজনীতির দর্শন, যেটার সঙ্গে হিটলারের নাৎসিজম তার বা ইটালির যে ফাসিস্ট অর্গানাইজেশন ছিল তাদের এইখানের মূল মিল। এবং একাধিক, আমি ইতিহাসের বেশি রেফারেন্সে যাচ্ছি না, একাধিক এরকম ঐতিহাসিক রেফারেন্স আছে যেখানে দেখা গেছে যে ফাসিস্ট বা নাৎসিদের সঙ্গে আরএসএস এর নেতাদের, বিএস মুঞ্জে ইত্যাদি বহু নাম আছে, যাদের সরাসরি যোগাযোগ নানাভাবে ছিল, এবং তারা মনেই করতেন যে আরএসএসকে গঠন করতে হবে ইটালির ফাসিস্ট যে পার্টি ছিল তাদের মতো করে, এবং তার মতাদর্শের জায়গাটা তৈরি করেছিলেন গোলওয়ালকার। এবং স্পষ্টভাবে তার একাধিক লেখায় দেখাই গেছে যে শুধু মুসলমান, খ্রিস্টান বা ইত্যাদি ইত্যাদি নয়, হিন্দু ধর্মের মধ্যে যারা এমনকি ব্রাহ্মণ, অন্য এলাকার ব্রাহ্মণ, তাদেরকেও বাঁচতে দেওয়ার কোনো অধিকার আছে বলে তিনি মনেই করছেন না। এই জায়গা থেকে আরএসএস এমন একটি সংগঠন যারা আজকে বাংলা দখল করার যে প্রজেক্ট নিয়ে নেমেছেন, এটা নিয়ে আশঙ্কিত বোধ করার কারণ এই কারণে রয়েছে যে সেই ইউরোপে যেমন জার্মানি থেকে শুরু করে হিটলার গোটা ইউরোপটা দখল করার প্রজেক্ট শুরু করেছিলেন, এবং কোথাও গিয়ে রাশিয়ার আটকে ছিল তাকে, অন্যদিকে গ্রেট ব্রিটেন আটকে ছিল তাকে, ঠিক সেইভাবে আজকে বাংলার দায়িত্ব দিনের পর দিন গোটা ভারত জুড়ে আরএসএস বিজেপি মিলে একের পর এক রাজ্য যখন তারা দখল করছে, আমাদের ওপর সেই পবিত্র কর্তব্য, সেই দায়িত্ব বর্তায় আমরা এদেরকে আটকাবো। এবং এই আটকানোর কথাটা শুধুমাত্র 26-এর ভোট দিয়ে হচ্ছে না, যে কোনো রাজনীতির ময়দানে, যে কোনো সামাজিক ময়দানে আমরা এদেরকে আটকাবো, কারণ এদের আটকানোর মাধ্যমেই আমরা ভারতবর্ষের আত্মাকে বাঁচাবো, আমরা বাংলার আত্মাকে বাঁচাবো, কারণ এই বাংলার আত্মা যদি বাঁচে তবেই ভারতবর্ষ বাঁচবে। এবং এই ফাসিস্টদের ধ্বংস করাটা আমাদের পবিত্র কর্তব্য বলে আমি মনে করছি। যে ফাসিস্টরা গোটা ভারতের দখল নেওয়ার লক্ষ্যে আজকে তাদের পাখির চোখ করেছে বাংলাকে, তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই হবে। উইনস্টন চার্চিল যখন জার্মানির নাৎসিদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেছিলেন হাউস অফ কমন্সে, তিনি একটা কথা বলেছিলেন, উই শ্যাল ফাইট টিল দ্য এন্ড, উই শ্যাল নট সারেন্ডার। একই কথা আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি, আমি চার্চিলের ভক্ত নই, কিন্তু তিনি যেভাবে নাৎসিদের আটকানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, আমি আমার সমস্ত বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি যে এদেরকে আটকাতেই হবে, বাংলাকে বাঁচানোর জন্য আটকাতে হবে। এখানে হিন্দু, আপনি ব্রাহ্মণ না, আপনি শূদ্র, আপনি কায়স্থ, আপনি কিচ্ছু ম্যাটার করে না, আপনি মুসলমান না, আপনি অন্য কোনো ধর্মের, কিচ্ছু ম্যাটার করে না। এরা গোটা বাংলাটা দখল করতে চায়, কারণ এরা মনে করে আমাদের রক্ত দূষিত, এরা মনে করে না যে আমরা এদের মতো সুপিরিয়র পিওর রেসের কেউ অংশ। এই কারণেই এদেরকে আটকাতে হবে, অ্যান্ড উই শ্যাল ফাইট টিল দি এন্ড। এবং এমন একটি দিনের স্বপ্ন আমি দেখি, মার্টিন লুথার কিং যেমন তার বক্তব্যে বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম টুডে, একইভাবে বলছে আমারও একটি স্বপ্ন আছে। ঠিক আজকের এই মঞ্চে, আজকের এই হাউসে যেমন একজন অরিজিনাল বিজেপি নেই, কনভার্টেড বিজেপি রয়েছে, একটা দিন আসবে যেদিন এখানে এই কনভার্টেড বিজেপি কোনো আরএসএস আর থাকবেন না। এখানে কেউ বলবেন না অমুক ধর্মের মানুষকে আমি চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, আমি জানি সুমনদা আপনি বলবেন, আপনি তাহলে হুমায়ুন কবিরের কথা বলুন। আমি বলছি হুমায়ুন কবির ভুল করেছেন। কেন ভুল করেছেন? তিনি প্রতিক্রিয়া দিয়ে ভুল করেছেন। হুমায়ুন বাবু, আপনাকে স্পষ্ট বলছি যে কোনো মুসলমান বিধায়ক তো বহু দূরের কথা, একজন সাধারণ মুসলমানের শুধুমাত্র চুল ছোঁয়ার কথাও যদি এই ফাসিস্টরা ভাবে, মুসলমানরা পাল্টা প্রতিরোধ শুধু করবে না, আমরা করব। আমরা যারা মুসলমান নই, আমরা বাঙালি, আমরা এই বাংলার মানুষ, আমরা মনে করি না ধর্ম দিয়ে বাঙালিকে আলাদা করা যায়। অতএব বিধায়ক তো বহু দূরের কথা, একজন সাধারণ মুসলমান মানুষকেও যদি আপনারা ছোঁয়ার কথা ভাবেন, আমি আপনাদের প্রতিজ্ঞা করছি, এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে আমাদের যে স্বপ্ন এই বাংলাকে আপনাদের দখল করতে না দেওয়ার, ভালোবাসা দিয়ে সেটাকে রুখবো, কোনো রকম বল প্রয়োগ করে নয়। হাতে হাত ধরে দাঁড়িয়ে ব্যারিকেড করে আমরা এই ফাসিস্টদের রুখবো। আমরা কোনো রকম আইন ভঙ্গ করে আপনাদের রোখার কথা বলবো না, বিরোধী দলনেতার মতো কোনো হিংসার কথা আমি বলবো না, হুমায়ুন কবিরের মতো কোনো হিংসার কথা আমি বলবো না। একটাই কথা বলবে, এটা সেই বাংলা যেই বাংলা ভালোবাসা দিয়ে আপনাদের রুখবে। এই ফাসিস্টদের রোখার যে প্রতিজ্ঞা, এই যে স্বপ্ন, একদিন সত্যি হবেই। আই হ্যাভ আ ড্রিম টুডে। আপনারা শুনলেন অনির্বাণের বক্তব্য, এবং তার মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন যে দলবদলু বিজেপি নেতা তারা বিতর্ক সভায় হাজির ছিলেন, তারা কার্যত হাঁ হয়ে গেছিলেন, মুখটা একটু শুকিয়ে গিয়েছিল, কারণ এটা হওয়ারই কথা। কারণ তিনি যেভাবে বক্তব্য রেখেছেন, তার বলিষ্ঠ বক্তব্য, সেখানে আর রাখার কোনো সুযোগ নেই। তো কি বলে, এরপরে তাদের আর কি বক্তব্য থাকতে পারবে আমি জানি না। তবে অনির্বাণ যেটা বলেছেন আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, এবং ভবিষ্যতে আমি চাইবো যে অনির্বাণ ব্যানার্জি আইনজীবী তিনি আরো বলিষ্ঠতার বক্তব্য রাখুন বিভিন্ন বিতর্ক সভায়, শুধু এবিপি নয়, অন্যান্য জায়গাতেও। আমরা সেই আশাতে রয়েছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।